ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। আমরা এর আগের বায়োলজি ক্লাসটা এইখানেই শেষ করেছিলাম। সেল বায়োলজির সেকেন্ড পার্টটা আজ আমরা পড়ব। কেউ যদি ফার্স্ট পার্টটা মিস করে থাকো তো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকলো, ওখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া তো তোমাদের যেমন সিরিজ চলে সেগুলো চলছেই, পলিটি অ্যান্ড জিওগ্রাফি, সঙ্গে নতুন অ্যাড হয়েছে মডার্ন হিস্ট্রি সিরিজ। সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আশা করছি তোমরা উপকৃত হবে। আজ আমরা পড়ব সেল ডিভিশন। সেল ডিভিশন পড়ার জন্য ক্রোমোজোমের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি, তাই ব্রিফে ক্রোমোজোমের আলোচনা দিয়ে শুরু করছি। ক্রোমোজোম আর প্যাকড ডিএনএ। ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল আমরা জানি। তো এই ডিএনএ যদি আমরা স্ট্রেটভাবে রাখি তাহলে এটার লেন্থ মোটামুটি 2 মিটার বা 6 ফিট। সো একটা মাইক্রো স্কেলের একটা সেলের মধ্যে এগুলোকে আটানো বা রাখা ইম্পসিবল। বাট সেই ক্ষেত্রে প্যাক করা হয়, একটা কনডেন্স স্ট্রাকচার দেওয়া হয়। ডিএনএ দেখতে অনেকটা দড়ির মতো, দড়িতে যেমন দুটো সুতো পাকানো থাকে, তেমনই আমরা এখানে দেখছি যে ডাবল হেলিক্স স্ট্রাকচার, মানে দুটো নিউক্লিক অ্যাসিডের স্ট্র্যান্ড দুটো পাকানো আছে দড়ির মতো। এবং এই দড়িটাকে লাটায় যেমনভাবে আমরা মানে ঘুরিয়ে পেঁচিয়ে রাখি, ঠিক তেমনভাবে এইখানে দেখো হিস্টোন প্রোটিনের মধ্যে সেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে। এবারে হিস্টোন প্রোটিনগুলো, অনেকগুলো হিস্টোন প্রোটিন পাশাপাশি সেগুলোকে আবার সেই হেলিক্যাল স্ট্রাকচারে, মানে সে বেঁকানো স্ট্রাকচারে আবার দেখো এখানে এইভাবে মানে প্যাক করা হয়েছে। এবং ফাইনালি সেই প্যাকিংটা একটা লম্বা, একটা ডেন্স, একটা রড শেপ বা একটা ফ্লাওয়ার শেপ নিয়েছে, সেটাকে আমরা ক্রোমোজোম বলি। বেসিক স্ট্রাকচার অফ ক্রোমোজোম যদি আমরা দেখি তাহলে দেখব মাঝে একটা গোল মতো জিনিস আছে যেটা দুটো আর্মকে ধরে রেখেছে, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। উপরের ছোট আর্ম যেটা শর্ট আর্মকে আমরা বলি পি, এবং নিচের আর্ম লম্বা আর্মকে বলি আমরা কিউ আর্ম অ্যান্ড পি আর্ম। এবং এই যে মানে একদম এন্ড পার্ট অফ মানে ক্রোমোজোম, সেটাকে আমরা বলি টেলোমিয়ার। এবার এই ক্রোমোজোম যখন সেল ডিভিশনের সময় যখন কপি হওয়ার ফলে এদের দেখা যাবে যে একদম এক্স্যাক্ট কপি অফ দিস, মানে একটা আর্মে আরেকটা একদম এক্স্যাক্ট কপি প্রডিউস হয়, যেটা যেমন এখানে দেখতে পাচ্ছি। এই এক্স্যাক্ট কপিটাকে, একে অপরের কপিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটার একদম এক্স্যাক্ট কপি, এটা হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। ক্রোমোজোমস আর অফ 4 টাইপ। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, যেটা সেন্ট্রোমিয়ারটা সেন্টারে থাকে। তারপরে হচ্ছে সাবমেটা সেন্ট্রিক, যেটাই সেন্ট্রোমিয়ারটা লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার থাকে, সেন্টার থেকে একটু দূরে। তারপরে অ্যাক্রোসেন্ট্রিক, যেটাই সেন্ট্রোমিয়ারটা এন্ডের কাছাকাছি থাকে, মানে টার্মিনালসের কাছাকাছি থাকে। আর টেলোসেন্ট্রিক, যেটাতে আমার সেন্ট্রোমিয়ারটা যে কোনো একটা এন্ডে থাকে, অর্থাৎ এর দুটো আর্ম থাকে না, যে কোনো একটা সিঙ্গেল আর্ম থাকে, আমাদের আর একটা আর্ম অ্যাবসেন্স এখানে। Cell cycle or cell division cycle is the series of events take place in a cell that cause it to divide into two daughter cells. So it's have basically 4 steps, যেটার মাধ্যমে একটা সিঙ্গেল সেল ডিভাইড হয়ে দুটো ডটার সেল প্রডিউস করে। সেল ডিভিশনকে প্রাইমারিলি দুভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কাইরোকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। কাইরোকাইনেসিস মানে ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস, যেটা ফার্স্টে হয়। তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। তো এই যে কাইরোকাইনেসিসের আবার টোটাল 4টে স্টেজ আছে। প্রথমত এটাকে দুইভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইন্টারফেজ আর আরেকটা হচ্ছে ডিভিশন ফেজ। ইন্টারফেজের মধ্যে পড়ে G1, S অ্যান্ড G2, অ্যান্ড ডিভিশন ফেজ হচ্ছে এম ফেজ। এবং এই যে সেল সাইকেলটা প্রসিড হয় এই সিরিজ ওয়াইজ বা এইভাবেই, ফার্স্টে G1, তারপরে যেটাকে আমরা বলি গ্যাপ অন, তারপরে এস মানে সিনথেসিস ফেজ, তারপরে G2 মানে গ্যাপ 2 ফেজ, এবং তারপরে এম মানে ডিভিশন ফেজ। সো আমরা একটা হিউম্যান সেলের এক্সাম্পল নিয়ে এই ডিভিশনটাকে বুঝবো। একটা হিউম্যান সেলের 46 ক্রোমোজোম আছে, সেটা সেল ডিভিশনে ঢুকছে। তো প্রথম তার স্টেজ হচ্ছে G1 স্টেজ বা গ্যাপ অন স্টেজ। এই স্টেজে কি হয়, সিগন্যাল রিসিভিং হয়।
মানে সেই সেলটা আদৌ ডিভিশনের জন্য পারফেক্ট কিনা বা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কিনা সেখানেও সেই সিগন্যালটা রিসিভ করে এবং তার উপর দাঁড়িয়ে সে ডিসিশন নেয় যে সেল সাইকেলটা প্রসিড করবে সামনের দিকে, নাকি সেখানে থামবে, নাকি সেল সাইকেল থেকে সে বেরিয়ে যাবে। অর্থাৎ সেই সেলটা ফার্দার ডিভিশনের জন্য পারফেক্ট কিনা সেটা ডিসিশন হয় জি1 ফেজে। যদি দেখে যে সেই সেলটা পারফেক্ট নয়, তাহলে সেটা জি1 ফেজ থেকে ব্রেক করে সেটা চলে যায় জি0 ফেজে। জি0 ফেজ মানে হচ্ছে রেস্টিং ফেজ, যেইখানে গিয়ে সেলটা আবার নিজের মধ্যে কিছু মডিফিকেশন করে যাতে করে সে আবার সেল সাইকেলে ফিরে আসতে পারে। কিন্তু জি0 ফেজে থাকা অবস্থাতে সে পুরোটাই সেল সাইকেলটা ওখানে অ্যারেস্ট হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। সো জি1 ফেজে যখন সেল ডিসাইড করতে পারলো যে না, এই সেলটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা রেপ্লিকেশন করতে পারা যাবে, মানে অর্থাৎ এর যে ডিএনএ আছে সেই ডিএনএগুলো কপি করা যাবে, তাহলে সেই তখন জি1 ফেজটা তার নেক্সট স্টেজ অর্থাৎ এস ফেজে এন্ট্রি করবে। জি1 থেকে এস ফেজে এন্ট্রি করবে। সো এস ফেজের কাজ হচ্ছে এখানে মেনলি ডিএনএ সিনথেসিস হয়। কোন ডিএনএ? মানে যে ডিএনএগুলো অলরেডি সেই 46 ক্রোমোজোমে আছে, সেই সব ডিএনএগুলো আবার নতুন করে একটা ডুপ্লিকেট কপি সিনথেসিস হচ্ছে। অর্থাৎ ধরে নিলাম তোমার কাছে 46 পেজেস ছিল, 46 পেজের একটা নোট ছিল। সেই 46 পেজের নোটটাকে আবার একটা সিঙ্গেল কপি করে আমরা জেরক্স করলাম, তাহলে তোমার কাছে টোটাল এখন কটা কপি হলো? অবভিয়াসলি 92 পেজেস। অর্থাৎ এখন ক্রোমোজোম আমার যে 46 ছিল, ক্রোমোজোম 46 থেকে গেল, কিন্তু প্রতিটি ক্রোমোজোমের একটা করে কপি তৈরি হলো। অর্থাৎ আমরা যে ছবি দেখেছিলাম একটা সেই এইরকম ধরনের ক্রোমোজোমে, সেই জিনিসটা তৈরি হলো। এই যে এই ক্রোমোজোমটার একটা সেকেন্ড কপি ক্রিয়েট হলো এইখানে, এবং একটা ডাবল ক্রোমাটিড বালা একটা ক্রোমোজোম তৈরি হলো, যার বলতে গেলে ডিএনএ সংখ্যা তাহলে এখন দাঁড়াচ্ছে 92। মানে ছিল 46, সিনথেসিস হওয়ার ফলে পুরো ব্যাপারটা ডুপ্লিকেসি হওয়ার ফলে বা জেরক্স হওয়ার ফলে সেটা হয়ে দাঁড়ালো 92। ডিএনএ সিনথেসিস কমপ্লিট হয়ে গেলে সেটা এস থেকে জি2 ফেজে চলে যাবে। এই ফেজে চেকিং অফ ইরর্স হয়, মানে ডিএনএ সিনথেসিসের সময় কিছু ভুল হয়ে গেল কি না, বা প্রতিটা ক্রোমোজোমই অর্থাৎ 46 ক্রোমোজোমই কপি হয়েছে কি না, বা কোথাও কপির সময় ভুল কোনো ক্রোমোজোম এসেছে কি না, সেই সব জিনিসগুলো এখানে চেকিং হয়। চেকিং হওয়ার পরে যদি দেখা যায় যে সেখানে কিছু ইরর আছে, তাহলে রিপেয়ার হয়। সেই ইররগুলোর এই ফেজে রিপেয়ার হয়, এবং রিপেয়ার হওয়ার পরে তারপরে ফার্দার সাইকেলটা প্রসিড করে এম ফেজ মানে মাইটোসিসে ঢুকে যায়। আর যদি কোনো রিপেয়ার না থাকে, তাহলে ডাইরেক্ট জি2 ফেজে চেকিং হওয়ার পরে সেটা এম ফেজে অর্থাৎ ডিভিশন ফেজে চলে আসে। এম ফেজ আর অফ টু টাইপ, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিসকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন, আর মিওসিসকে বলি রিডাকশনাল ডিভিশন। ইকুয়েশনাল এই কারণে বলি কারণ মাইটোসিসে যদি কোনো সেল 46 ক্রোমোজোম নিয়ে এন্ট্রি করে মানে ঢোকে, তাহলে আফটার ডিভিশন দুটো ডটার সেল তৈরি হয়, তাদের সবারই আমার 46 করেই ক্রোমোজোম থাকবে। বাট যদি আর মিওসিসে রিডাকশনাল বলছি কারণ রিডাকশন মানে রিডিউস হচ্ছে, অর্থাৎ কমছে। কীভাবে কমছে? যদি কোনো সেল 46 ক্রোমোজোম নিয়ে যদি এন্টার করে, তাহলে আফটার দ্য ডিভিশন সেই সেলটা থেকে 4টে ডটার সেল তৈরি হবে, যাদের সবার 23টা করে আমার ক্রোমোজোম থাকবে। এটার জন্য আমরা একে বলি রিডাকশনাল ডিভিশন। অল সোমাটিক সেল মানে দেহের যাবতীয় যত সেল আছে সেগুলো সব মাইটোসিস করে। আর যেগুলো জার্ম সেল অর্থাৎ রিপ্রোডাকশনের জন্য যেসব স্পার্ম সেল বা ওভাম সেল যেসব সেলগুলো তৈরি হয়, সেসব সেলগুলো রিডাকশন ডিভিশন করে। অর্থাৎ সেসব সেলগুলোতে 46 ক্রোমোজোম থেকে ডিভাইড হওয়ার ফলে, মিওসিস ডিভাইড হওয়ার ফলে সেটাকে দাঁড়ায় 23টা ক্রোমোজোমে। এম ফেজ বা ডিভিশনাল ফেজ অফ মাইটোসিস। So it have 4 stages: prophase, metaphase, anaphase and telophase. So up to M2 phase আমরা এটাকে বলছি ইন্টারফেজ। সো এই ইন্টারফেজ পর্যন্ত আমরা ফাইনালি কি দেখলাম, যে ক্রোমাটিনগুলো নিউক্লিয়াসে যে নিউক্লিওপ্লাজম আছে তার মধ্যে র্যান্ডামলি এভাবে ডিসলভ থাকে। নাও এই ক্রোমাটিনগুলো এম ফেজে এন্টার করতেই যে ফার্স্ট যে স্টেজ প্রোফেজে এই ক্রোমাটিনগুলো কনডেন্স হয়ে ক্রোমোজোমাল যে বাটারফ্লাই টাইপের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে
ধারণ করে এবং তার সাথে সাথে যে নিউক্লিয়ার যে এনভেলপ অর্থাৎ যে নিউক্লিয়ার যে সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনটা ডিগ্রেড হয়ে যায়, ভেঙে যায় এবং এবং ক্রোমোজোমগুলো থ্রু আউট দ্য সাইটোপ্লাজম পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়ে। এই অবস্থাতে তারা প্রোফেজ থেকে মেটাফেজে এন্টার করে। মেটাফেজে এন্টার করতেই আমরা দেখতে পাচ্ছি যে সেলের অপোজিট দুটো পোল ক্রিয়েট হয়েছে, এগুলোকে আমরা বলি পোল। এই যে এটা হচ্ছে পোল অফ দ্য সেলস। তো এই পোল থেকে কিছু মাইক্রোটিবিউল অ্যারাইজ করে এবং এই মাইক্রোটিবিউলগুলো গিয়ে এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের সাথে বাইন্ড করে। এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এই সেন্ট্রোমিয়ারের দু সাইডে দুটো স্ট্রাকচার থাকে, তাকে বলে আমরা কাইনেটোকোর। তো এই পোল থেকে এটা যদি পোল হয়, এই দুটো যদি পোল হয়, তাহলে এই পোল থেকে এরকম মাইক্রোটিবিউল গিয়ে অপোজিট ফেসের দুদিক থেকে দুটো মাইক্রোটিবিউল এসে অ্যাটাচ করে এবং এই অ্যাটাচমেন্ট হওয়ার পরে এই ক্রোমোজোমগুলো একটা মুভমেন্ট করে অ্যাপার্ট ফ্রম দ্য পোল, কিছু মুভমেন্ট হয় অ্যাপার্ট ফ্রম দ্য পোল, কিছু মুভমেন্ট হয় টুয়ার্ডস দ্য পোল এবং ফাইনালি তারা গিয়ে ইকুয়েটোরিয়াল পজিশনে, সেলের ইকুয়েটোরিয়াল মানে 0 ডিগ্রি পজিশনে, নিরক্ষরেখার পজিশনে গিয়ে তারা স্টে করে। সেই জায়গাটাকে আমরা বলি মেটাফেজ প্লেট। এই যে এটা হচ্ছে মেটাফেজ প্লেট, একটা লাইন বরাবর তারা এসে জড়ো হয়। তারা মেটাফেজ থেকে অ্যানাফেজে এন্ট্রি করে। যখন প্রতিটা ক্রোমোজোম পারফেক্টলি যখন মেটাফেজে যখন চলে আসে, তারপর তখন এই যে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারে দুটো যে সিস্টার ক্রোমাটিডকে বাইন্ড করে রেখেছে, সেই বাইন্ডিং পজিশনটার ব্রেকিং হয়, এখান থেকে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে দুটো সিস্টার ক্রোমাটিড সেপারেট হয়ে যায় এবং সেপারেট হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে এই মাইক্রোটিবিউলগুলো ছোট হতে থাকে। অর্থাৎ ক্রোমাটিডগুলো ধীরে ধীরে যত ছোট হতে থাকে মাইক্রোটিবিউল, তত তারা পোলের দিকে এগোতে থাকে এবং দুটো ক্রোমাটিড অপোজিট পোলের দিকে চলে যায় এবং এভাবে অ্যানাফেজ থেকে টেলোফেজে চলে আসছে। হয় যখন এই প্রতিটা ক্রোমোজোম পারফেক্টলি যখন পোলের কাছে এসে সবাই জড়ো হয়, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানে ক্রোমাটিড, হাফ ক্রোমাটিড, একটা হাফ ক্রোমাটিড এইদিকে, মানে 46 ক্রোমাটিড ইন নর্থ পোল, 46 ক্রোমাটিড ইন সাউথ পোল, এবং তারপরে একটা নিউক্লিয়ার এনভেলপ আবার রিজেনারেটেড হয়। নিউক্লিয়ার এনভেলপগুলো আবার এখানে দেখো রিজেনারেট করে আবার নিউক্লিয়াস ফর্মে চলে এসেছে এবং তার সাথে সাথে নিউক্লিয়াইও রিঅ্যাপিয়ার করে এবং তারপরে যে ক্রোমোজোম এই কন্ডেন্স হয়েছিল সেগুলো আবার ব্যাক টু দিস ক্রোমাটিড কন্ডিশনে চলে আসে। সো কাইরোকাইনেসিস এখানে শেষ হয়, দুটো সেপারেট ডটার নিউক্লিয়াই তৈরি হয়ে যাচ্ছে। এবার মিওসিস টোটাল দুটো স্টেজে হয় প্রাইমারিলি, সেটাকে আমরা বলি মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। মিওসিস 1-এর বায়োটোসিসের মতোই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ আছে, বাট এখানকার প্রোফেজটা হচ্ছে লং পিরিয়ড ধরে হয়, ঠিক আছে। কারণ প্রোফেজের মধ্যে টোটাল আবার 5টা স্টেজে ডিভাইড। প্রোফেজ 1-এর ফার্স্ট স্টেজটা হচ্ছে লেপটোটিন। এই লেপটোটিন স্টেজে ক্রোমাটিডগুলো অ্যাজ ইউজুয়াল ক্রোমোজোমে কনডেন্স হয় এবং তারা গিয়ে নিউক্লিয়ার এনভেলপের যে ইনার মেমব্রেনটা, নিউক্লিয়ার এনভেলপের যে ইনার সাইডটা, তার সাথে গিয়ে অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পরে তারা মুভ করে সব ক্রোমোজোমগুলো একটা জায়গাতে জড়ো হয়। এবার তারা জাইগোটিনে যায়। জাইগোটিনে কি হয়, যে আমাদের যেমন 46 ক্রোমোজোমের অর্থাৎ হচ্ছে 23 পেয়ার অফ ক্রোমোজোম। সো প্রতিটা ক্রোমোজোমের একটা তার পেয়ার আছে, তার একটা হোমোলোগাস ক্রোমোজোম আছে। সো এই যে পেয়ার ক্রোমোজোমগুলো তারা পেয়ারিং করে, তারা একে অপরের সাথে আঠার মতো লেগে যায়, মানে টোটাল 46 ক্রোমোজোম ফাইনালি 23 পেয়ারিং ক্রোমোজোমে পরিণত হয়, মানে দুটো দুটো করে ক্রোমোজোম আলাদা আলাদা সেপারেটলি পেয়ার করে। এই জিনিসটাকে আমরা বলি জাইগোটিন। জাইগোটিন থেকে প্যাচিটিন,
প্যাচেটিনে কি হচ্ছে, প্যাচেটিনে এই যে হোমোলোগাস ক্রোমোজোম যারা পেয়ারিং করে আছে তাদের মধ্যে জিনের এক্সচেঞ্জ হয়, সেটাকে আমরা বলি রিকম্বিনেশন। অর্থাৎ ইকুয়াল অ্যামাউন্ট অফ জিন একটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে তার পাশের ক্রোমোজোমটাতে চলে যায় এবং তার মানে সেই ক্রোমোজোম থেকে সেই জিনের ইকুয়াল অ্যামাউন্ট এইখানে চলে আসে। এইভাবে প্যাচেটিনে মিক্সিং হওয়ার পরে আসে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে এই যে পেয়ারিং হয়েছিল সেই পেয়ারিংটা আবার ভাঙে, অর্থাৎ ডিসাইনাপসিস হয়, অর্থাৎ আবার যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম মিলেছিল তারা আবার সেপারেটেড হয়ে যায়। এই ফেজটা অনেক লং থাকতে পারে। ম্যামালসে এটা জেনারেলি মানে দিন মাস এমনকি বছর পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে। এই ডিপ্লোটিন স্টেজে যেহেতু একটা অ্যারেস্ট হয়ে যাচ্ছে সেল ডিভিশনটা, সেই কারণে আবার এই ডিএনএগুলো আবার ডিকন্ডেন্স হয়ে, অর্থাৎ ক্রোমোজোমগুলো ক্রোমাটিন কন্ডিশনে চলে যায়, আবার তারা ডিএনএ থেকে আরএনএ প্রডিউসিং মানে ট্রান্সক্রিপশন শুরু করে দেয়। এরপরে আবার যখন সিগন্যাল মেলে তখন ডিপ্লোটিন থেকে তারা ডাইকাইনেসিস স্টেজে যায়। ডাইকাইনেসিস স্টেজে ঢুকতেই সর্বপ্রথমে যে আরএনএ সিনথেসিসটা হচ্ছিল সেই আরএনএ সিনথেসিসটা সিজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। হয় ক্রোমাটিন থেকে আবার ক্রোমোজোমের মধ্যে কন্ডেন্স হয় এবং নিউক্লিয়ার এনভেলপ থেকে ক্রোমোজোমগুলো খুলে চলে আসে। মেটাফেজে ঢুকতেই নিউক্লিয়ার যে এনভেলপ বা মেমব্রেনটা ছিল সেটা ডিগ্রেড হয়ে যায়, ভেঙে যায় এবং ক্রোমোজোমগুলো আপনার পুরো সেলের মধ্যে, সেলের সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। নাও সিমিলার ওয়েতে পোল থেকে মাইক্রোটিবিউলগুলো এসে ক্রোমোজোমগুলোর সাথে বাইন্ড করে, কিন্তু এই ক্ষেত্রে মাইটোসিসে যেরকম দেখেছিলাম যে একটা ক্রোমোজোমকে মানে দুটো অপোজিট সাইড থেকে দুটো মাইক্রোটিবিউল এসে বাইন্ড করছে, এখানে তা হচ্ছে না। এখানে যে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম ছিল, মানে এই একটা ক্রোমোজোম এখানে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, তার একটা সেন্ট্রোমিয়ার। সিসের ক্ষেত্রে একটা পোল থেকে একটা ক্রোমোজোমকে বাইন্ড করা হয়, আর একটা পোল থেকে আর একটা ক্রোমোজোমকে বাইন্ড করা হয়, এখানে দুটো ক্রোমাটিডকে বাইন্ড করা হয় না। এই অবস্থাতেই তারা মেটাফেজ প্লেটের দিকে, অর্থাৎ ইকুয়েটোরিয়াল বা মিডিল পজিশন অফ দ্য সেলের দিকে তারা যায় এবং তারা সেখানে গিয়ে একটা লাইনে মেটাফেজ প্লেটে তারা তারা সেজে যায়। যেহেতু দুটো করে ক্রোমোজোম পেয়ারিং কন্ডিশনে থাকছে, তাই এটাকে আমরা বাইভ্যালেন্ট বা চারটে ক্রোমাটিড থাকার জন্য আমরা এটাকে টেট্রাড বলি। অ্যানাফেজে এন্টার করতেই পোল থেকে যে মাইক্রোটিবিউলগুলো এসেছিল সেই মাইক্রোটিবিউলগুলো ছোটো হতে থাকে এবং ক্রোমোজোমগুলো অপোজিট পোলের দিকে যেতে থাকে। এইখানে এই সেন্ট্রোমিয়ার ভাঙার কোনো কথা নেই, কারণ তারা সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ না। দুটো আলাদা আলাদা সেপারেট ক্রোমোজোম, কিন্তু তারা হোমোলোগাস পেয়ারিং ক্রোমোজোম। অর্থাৎ এখানে যে 46 ক্রোমোজোম 23টা পেয়ারে যে মেটাফেজে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তারা 23 জন একটা পোলের দিকে গেল আর 23 জন আর একটা পোলের দিকে আসলো। সো এটার জন্য আমরা এটাকে রিডাকশন ডিভিশন বলছি, কারণ 46 ক্রোমোজোম ছিল, বাট একটা পোলের দিকে যাচ্ছে 23 জন আর একটা পোলের দিকে আসছে 23 জন। এরপর টেলোফেজে প্রতিটা ক্রোমোজোম ঠিকঠাকভাবে তাদের নির্দিষ্ট পোলের দিকে তারা চলে এসেছে এবং তারপরে তাদের চারি সাইডে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়ে যায় এবং সেই সব ক্রোমাটিডগুলো মানে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে আবার ডিকন্ডেন্স বা এক্সটেন্ড হয়ে আবার ক্রোমাটিডে পরিণত হয়ে যায়। এরপর সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস অর্থাৎ হচ্ছে সেলের সাইটোপ্লাজমগুলো ভেঙে যায় এবং দুটো সেপারেট সেল তৈরি করে। এবার দুটো সেপারেট সেল তৈরি হলো, তারা আবার নতুন করে মিওসিস 2-এ এন্টার করে। মিওসিস 2-এর প্রোফেসটা সিঙ্গেল প্রোফেস এবং মিওসিস 2 পুরো প্রসেসটা পুরো মাইটোসিসের মতো দেখতে, বাট মিওসিসের ঢোকার আগে তারা আবার জিওন ফেজে যেতে পারে, বাট এইখানে কোনো এস ফেজ থাকে না। অর্থাৎ মিওসিস 1 হওয়ার পরে একটা সাইটোকাইনেসিস হলো, সেখানে দুটো ডটার সেল তৈরি হলো, এই দুটো ডটার সেল আবার জি1 ফেজ, তারপরে ডাইরেক্ট জি2 ফেজ, তারপরে আমার চলে আসছে এম ফেজে, মাঝে কোনো স্পেস থাকছে না। এই এম ফেজটা অর্থাৎ মিওসিস 2টা পুরো ইকুয়াল টু দ্য সেম টাইপ অফ মাইটোসিস। এখন এই প্রতিটা সেলের 23টা করে ক্রোমোজোম আছে, যেই প্রতিটা ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড আছে।
নাও মিওসিস টুয়ে এই ক্রোমাটিডগুলো সেপারেট হয়। যেমন আমরা ইতে দেখেছিলাম মাইটোসিসে অ্যানাফেজে ওই আমাদের কোয়েসিনটা ভেঙে যাওয়ার ফলে দুটো সেন্ট্রোমিয়ার থেকে দুজন আলাদা হয়ে গেছিলো, সেমভাবে আবার তার আলাদা হয়ে যায় এবং 23টা ক্রোমাটিড একটা অপোজিট পোলে 23টা করে ক্রোমাটিড চলে আসে। অ্যান্ড দেন দুটো নিউক্লিয়াস তৈরি হয় প্রতিটা সেল থেকে। সো ফাইনালি একটা সেল মিওসিস 1 আর মিওসিস 2 এর পরে টোটাল 4টে সেল তৈরি করছে, যেখানে আমরা দেখছি যে 46 ক্রোমোজোম থেকে রিডাকশান হয়ে প্রতিটা সেলে 23টা করে ক্রোমোজোম চলে আসছে। সো আফটার মিওসিস অ্যান্ড মাইটোসিস বোথ, তারপরে যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াস ডিভিশন হয়ে যাওয়ার পরে আমরা সাইটোকাইনেসিস শুরু হচ্ছে। অ্যানিমাল সেলে একভাবে হয়, প্ল্যান্ট সেলে একভাবে হয়। এই ডিফারেন্সটা হওয়ার কারণ হলো যে প্ল্যান্ট সেলে একটা এক্সট্রা সেল ওয়াল থাকছে, সেহেতু যেটা অ্যানিমাল সেলে থাকে না, সেই কারণে এদের সিস্টেম অফ ডিভিশনটা আলাদা। তো আমরা ফার্স্টে অ্যানিমাল সেলটা দেখে নেব। অ্যানিমাল সেলে একটা কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়। কন্ট্রাক্টাইল রিং বলতে যেখানে এই যে এরকমভাবে যে ব্যাকাচ্ছি, এই জায়গাতে একটা এরকম একটা ধরনের রিং ক্রিয়েট হয়। সেই রিংটা ক্রিয়েট হয় হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে, অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট দিয়ে। অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট আমরা জানি যে মাসেল কন্ট্রাকশানে কাজে লাগে, এরা সিমিলারলি এখানেও কন্ট্রাকশান করায়। তো যেহেতু অ্যাক্টিন ফিলামেন্ট কন্ট্রাকশান করতে করতে এই রিংটা ছোটো হতে থাকে, যত ছোটো হতে থাকে তত এই জিনিসটা দুটো সেলের থেকে ধীরে ধীরে সেপারেটেড হতে থাকে। ফাইনালি এটা সেপারেটেড হয়ে যায়। এটাকে আমরা বলি ক্লিভেজ সিস্টেম বা কন্ট্রাক্টাইল রিং বা কন্ট্রাক্টাইল ফেরো। ক্লিভেজ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে অ্যারে অফ মাইক্রোটিবিউল আসছে G2 ফেজে। আমরা G2 ফেজ দেখছিলাম, সেখানে অ্যারে অফ মাইক্রোটিবিউল আসছে, সেই মাইক্রোটিবিউলের সাথে অ্যাক্টিনও আসছে। অ্যাক্টিনের উদয় হচ্ছে, কোথায় উদয় হচ্ছে? মিডিল অফ দ্য সেল, যেখান থেকে সেলটা ভবিষ্যতে ভাঙবে। এরপরে মাইক্রোটিবিউলগুলো উধাও হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্টিনগুলো অ্যাজ এ মেমোরি ওখানে থেকে যাচ্ছে। আবার যখন লেট অ্যানাফেজ যখন শেষের মুহূর্ত, সেই মুহূর্তে আবার মাইক্রোটিবিউলগুলো সেই অ্যাক্টিনকে ফলো করে আবার ওখানে উদয় হচ্ছে এবং তারা ওখানে একটা সিলিন্ডার ফর্ম করছে। এই সিলিন্ডারটাতে গলগি অ্যাপারেটাস থেকে সেলের যে গলগি অ্যাপারেটাস, সেই গলগি অ্যাপারেটাস থেকে সেল ওয়াল তৈরি করার যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালগুলো বেসিক্যালি করে সেই আমার যে মাঝে যে সিলিন্ডারটা ফর্ম করেছিল, যেটার নাম হচ্ছে ফার্গমোপ্লাস্ট। আমরা সেই সিলিন্ডারটার নাম দিই ফার্গমোপ্লাস্ট। সেই ফার্গমোপ্লাস্টে এসে সেই সেল ওয়াল তৈরি করার ম্যাটেরিয়ালগুলো সেখানে এসে জমা হচ্ছে এবং ফাইনালি একটা সেল ওয়াল তৈরি হচ্ছে। এভাবেই দুটো প্লান্ট সেল ডিভাইডেড হয়ে যাচ্ছে। সো এটাই অল ছিল অ্যাবাউট সেল ডিভিশন। এখানে মিওসিস ও মাইটোসিসের ডিফারেন্সেস লেখা আছে। মাইটোসিসে 46 ডিএনএ ক্রোমোজোম অ্যামাউন্ট ডাবল হয়ে 92 ডিএনএ অ্যামাউন্ট হয়ে যায়, যেটা ডিভিশনের ফলে অ্যাট দ্য এন্ড অফ এম ফেজ দুটো 46 করে দুটো সেল প্রডিউস করে। মিওসিসের ক্ষেত্রে 46 ক্রোমোজোমওয়ালা একটা সেল সিনথেসিস ফেজে ডাবলিং করে 92 ক্রোমোজোম ডিএনএ তৈরি করছে, যেটা টোটাল দুবার ডিভিশন হচ্ছে। ফার্স্ট ডিভিশনে সেই 46 হচ্ছে, আবার যখন ডিভিশন হচ্ছে তখন ওই প্রত্যেকটা 46ওয়ালা সেল থেকে আবার এগেন ডিভিশনের ফলে 23 অ্যান্ড 23 ক্রোমোজোম তৈরি করছে। এর ফলে মিওসিসে অ্যাট দ্য এন্ড অফ মিওসিস টোটাল 4টে আমরা 23 ক্রোমোজোমওয়ালা সেল পাচ্ছি। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মাইটোসিস অ্যান্ড মিওসিস। বাকি পয়েন্টগুলো এখানে লিস্ট আউট করা আছে, রিড আউট করে। সো কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নিই।
তাহলে লাইট এনার্জি ইজ কনভার্টেড ইন্টু এটিপি ইন, তো লাইট এনার্জি কোথায় এটিপিতে কনভার্ট হয়? অবশ্যই তাহলে কোশ্চেনটা প্লান্ট সেলের জন্য। তাহলে প্লান্ট সেলে ফুড কোথায় তৈরি হয়? ক্লোরোপ্লাস্টে, তাহলে অ্যান্সার হবে সি, ক্লোরোপ্লাস্ট। নাও নার্ভ সেল ইজ প্রেজেন্ট ইন হুইচ ফেজ অফ সেল সাইকেল? আমরা জানি নার্ভ সেলটা একবার ডিজেনারেট হয়ে গেলে সেটা আর তৈরি হয় না, অর্থাৎ নার্ভ সেলটা ডিভাইড করে না। তাহলে কোন স্টেজে থাকলে কোনো সেল কখনো ডিভাইড করতে পারবে না? অবভিয়াসলি সেটা হচ্ছে G0 ফেজ, কারণ G0 ফেজে কোনো সেল ডিভাইড হয় না, তাই এটা G0 ফেজে থাকে। সেকেন্ড ডিভিশন অফ মিওসিস ইজ কনসিডার অ্যাজ, সেকেন্ড ডিভিশনটাকে কী বললাম? যে সেকেন্ড ডিভিশনটা একদম সিমিলার টু মাইটোসিস। তাহলে মাইটোসিসকে কী বলেছিলাম? রিডাকশন না ইকুয়েশনাল? অবভিয়াসলি বলেছিলাম ইকুয়েশনাল, তাহলে এটা হচ্ছে ইকুয়েশনাল, কনসিডার অ্যাজ ইকুয়েশনাল। তাহলে ডিউরিং সেল ডিভিশন ডিএনএ সিনথেসিস টেক প্লেস ইন, তাহলে ডিএনএ সিনথেসিস কোথায় টেক প্লেস হয়? এস ফেজে, সিনথেসিস ফেজে, কিন্তু এখানে অপশান এস নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এস ফেজটা থাকে কোথায়? এস ফেজটা ইজ এ পার্ট অফ ইন্টারফেজ, তাহলে অ্যান্সার হবে ইন্টারফেজ। নাও দ্য স্টেজ অফ মাইটোসিস ইন হুইচ ক্রোমোজোম বিকাম VJL অর I-shaped, অর্থাৎ যখন দেখছি যে মেটাফেজের পরে যখন সেলগুলো ক্রোমোজোমগুলো যখন সেপারেটেড হচ্ছে, তারা যখন ওই মাইক্রোটিবিউলগুলো যখন তাদেরকে টেনে নিয়ে পোলের দিকে নিয়ে যাচ্ছে, তখন এসব শেপগুলো হয়, ভি শেপ, জে শেপ, আই শেপ। সো এটা আমরা তাহলে কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মেটাফেজের পরের ফেজ, অর্থাৎ অ্যানাফেজে, যেখানে মাইক্রোটিবিউলগুলো বা ক্রোমোজোমগুলো সেপারেট হচ্ছে। সো থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই। তোমাদের সেল ডিভিশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে।